Hello everyone, welcome to Jagannath. I hope you are doing well. তো আজকে মডার্ন হিস্ট্রি 14 নম্বর সেট আপলোড হবে। এর আগে মডার্ন হিস্ট্রি অলরেডি 13খানা সেট আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও। আর অ্যানসিয়েন্ট হিস্ট্রি অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমি 2001 থেকে 2024 পর্যন্ত। 2024 তো হয়নি, এক্সাম 2023 পর্যন্ত যতগুলো প্রিলিমিনারিতে পড়েছিল কোয়েশ্চেন, সমস্তগুলো উইথ ডিটেল অ্যানালিসিস আমি যেভাবে আপলোড করি ওইভাবে আপলোড করা আছে। ওকে, ওইভাবে করা আছে। আর যারা পিডিএফ এর জন্য ভাবছো, পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেটা দেখবে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো উইদাউট ডিলে চলো শুরু করে। বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান, এটা কে লিখেছিলেন? এটা স্বদেশী মুভমেন্টের সময় স্টার্ট হয়েছিল। মেনলি এইসব এইগুলো স্বদেশী মুভমেন্ট, তোমরা সবাই জানো বেঙ্গল পার্টিশনের এগেনস্টে এটাকে চালু করা হয়। এই স্বদেশী মুভমেন্টটা 1905 সালের দিকে, 1905 সালে বেঙ্গল পার্টিশন এই সময় স্টার্ট হয়। কে লিখেছিলেন এই কথাটা? এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আনসার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে যদি আমরা এক্সট্রা পয়েন্ট বলি, তাহলে 1913-এ উনি নোবেল প্রাইজ পান। কি পান? নোবেল প্রাইজ। ওকে। এশিয়ার প্রথম, এশিয়ার ফার্স্ট নোবেল প্রাইজ, বা এটা বলা যায় যে নন ইউরোপিয়ানদের মধ্যে প্রথম পান। তোমরা সবাই জানো নোবেল প্রাইজ ইউরোপিয়ানদের মধ্যে দেওয়া হয়। ফার্স্ট নন ইউরোপিয়ান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন সবাই জানো? গীতাঞ্জলির জন্য। ওকে, গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। ক্লিয়ার? এই নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই জন্য ইংরেজরা ওনাকে নাইটহুড উপাধি দেন। কি দেন? নাইটহুড। এটাকে তিনি পরে রিনাউন্স করেন 1919 সালে, ব্রিটিশদের পদবি ফিরিয়ে দেন। মনে করো 1919 সালে কি হলো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে সেই কারণটা ঘুরিয়ে দেওয়া ছিল। তাহলে কে লিখেছিলেন এটা? বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান, রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাকচুয়ালি বেঙ্গলের পার্টিশনের ইউনিটির জন্য। বোঝা গেছে? বেশ। এখান থেকে পয়েন্ট দেখতে পাচ্ছ। রজনীকান্ত সেন, রজনীকান্ত সেনের একটা বিখ্যাত, এটাও পরীক্ষায় দিয়েছিল, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। এটা আমাদের রজনীকান্ত সেন এটা লিখেছিলেন সেম জায়গায়। ওকে। আর এখান থেকে যদি বলো মুকুন্দ দাস, ইম্পর্টেন্ট, মুকুন্দ দাসেরটাও পরীক্ষা এসেছিল, বান এসেছে মোর গাঙে। বান এসেছে মোর গাঙে। এটা ক্লিয়ার? তাহলে এই সময় এগুলো হয়েছিল। তাহলে নেক্সট কোশ্চেন, কে ভারত মাতা পাবলিশ করেন? ভারত মাতা পাবলিশ হয় এই 1906 সালের দিকেই। পাবলিশ করেছিলেন অজিত সিং। অজিত সিং কে ছিল? অজিত সিং ছিল ভগৎ সিং এর আঙ্কেল। এটা তোমার মনে রাখার জন্য বললাম। আঙ্কেল অফ ভগৎ সিং। পরীক্ষায় দিবে না যে ভগৎ সিং এর আঙ্কেল কে ছিল। তাহলে ভগৎ সিং এর আঙ্কেল ছিলেন, এটা মনে রাখার জন্য বললাম। তিনি একটা বিখ্যাত অর্গানাইজেশন করেছিলেন আঞ্জুমান লিখে দিচ্ছি এখানে, আঞ্জুমান মুহিভান ই ওয়াতান। ওয়াতান মানে দেশ। এটা তিনি এস্টাবলিশ করেছিলেন। ওকে। শেয়ার দাসের সম্বন্ধে তোমাকে যদি বলি, শেয়ার দাস ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শেয়ার দাস দেশবন্ধু নামে পরিচিত, দেশবন্ধু নামে পরিচিত। তিনি 1923 সালের 1 জানুয়ারি একটা পার্টি ফর্ম করেন। কি পার্টি? স্বরাজ্য পার্টি। কার সঙ্গে? মতিলাল নেহরুর সঙ্গে। মতিলাল নেহরু কে ছিলেন? এই জওহরলাল নেহরুর পিতা ছিলেন। ওকে। আচ্ছা, এই স্বরাজ্য পার্টি উনি তো তৈরি করেন। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট, 1908 সালে মনে করো আলিপুর বোমকেস হয়। আলিপুর বোমকেস কোনটা? যেটা মানিকতলা কেস নামে পরিচিত, যেখানে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম হত্যা করেছিলেন। সে আলিপুর বোমকেসে অরবিন্দ ঘোষকেও এ করা হয়। অরবিন্দ ঘোষকেও অ্যারেস্ট করা হয়। এই অরবিন্দ ঘোষকে কি করেছিলেন? তিনি ডিফেন্ড করেছিলেন। ডিফেন্স লয়ার ছিলেন, মনে থাকবে। তিনি ছিলেন ডিফেন্স লয়ার, এই শেয়ার দাস।
ক্লিয়ার? আচ্ছা, এই স্বরাজ্য পার্টি তৈরি হয়েছিলেন, ইনাকে প্রো চেঞ্জার্স বলা হয়। তোমরা মনে করো 1920 সালে এনসিএম স্টার্ট হলো, নন কোঅপারেশন মুভমেন্ট। তারপর 1922 সালে সেটাকে উইথড্র করে নেওয়া হলো, গান্ধীজি তুলে নিলেন। সেটার জন্যই শিয়ার দাসরা এটা করে বিরোধিতা করে কি করেছিলেন, প্রো চেঞ্জার্স হয়েছিলেন। গান্ধীরা নো চেঞ্জার্স থাকলেন, যে আমরা সমস্ত কিছু বয়কট করে থাকবো, কিন্তু এনারা প্রো চেঞ্জার্স হলেন, না আমরা সবকিছু বয়কট করবো না, আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ঢুকবো। ক্লিয়ার হচ্ছে? সেই জন্য উনি একটা নতুন পার্টি ফর্ম করেন। ক্লিয়ার? বেশ। এনার বিখ্যাত কয়েকটা উক্তি আছে শিয়ার দাসের, চিত্তরঞ্জন দাসের। স্বরাজ ফর মাসেস, নট ফর ক্লাসেস। স্বরাজ ফর মাসেস, নট ফর ক্লাসেস, মানে কোনো একটা ক্লাসের জন্য নয়, স্বরাজ পুরো লোকের জন্য, স্বরাজ ফর মাসেস। ক্লিয়ার? বেশ। এখান থেকে বিজি তিলক দেখতে পাচ্ছি, বিজি তিলকের সম্বন্ধে আমরা একটু জেনে নিই। বিজি তিলক, এখানে খ্রিস্টপূর্ব তিলক হয়ে গেছে, সরি ভাই। বিজি তিলক, সেখানে বিসি ছিল বলে এটা এরকম হয়েছে, ঠিক আছে। তিলকের সম্বন্ধে যদি বলি, ইনি লোকমান্য নামে পরিচিত। কি নামে পরিচিত ছিলেন? লোকমান্য নামে পরিচিত ছিলেন। ইনি গণপতি ফেস্টিভ্যাল স্টার্ট করেন, শিবাজি ফেস্টিভ্যাল স্টার্ট করেন। সাল দুটো কত? এটা 1896, এটা 1895। ওকে। তাছাড়াও হোম রুল লীগ তৈরি করেন উনি। হোম রুল লীগ উনি ফাউন্ড করেন। এছাড়া দুখানা ওর বিখ্যাত ওনার নিউজ পেপার ছিল, মারাঠা ও কেসারি। মারাঠা অ্যান্ড কেসারি। মারাঠা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আর কেসারি ছিল মারাঠি ল্যাঙ্গুয়েজে। ক্লিয়ার? বেশ। আর যদি বলা হয়, উনি গীতা রহস্য লিখেছিলেন জেলে বসে, মান্ডালায় জেলে গেছিলেন মনে করো। গীতা রহস্য, আর্কটিক হোম অফ বেদাস, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পরীক্ষায় দেয়। আর্কটিক হোম অফ বেদাস। তাছাড়াও 1896-এ তিনি মহারাষ্ট্রে নো ট্যাক্স ক্যাম্পেইন চালু করেন। মনে করো প্লেগ মহারাষ্ট্রে, কোথায় এটা? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে প্লেগ ছড়িয়ে গেছিল, সেই কারণে ইনি নো ট্যাক্স ক্যাম্পেইন চালু করেছিলেন। ক্লিয়ার? এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেখতে পাচ্ছি, সুরেন্দ্র ব্যানার্জি সম্বন্ধে একটু বলে দিই, পরবর্তীতে আরো আছে। ইনাকে বলা হয় রাষ্ট্রগুরু। কি বলা হয়? রাষ্ট্রগুরু বলা হয়। তাছাড়াও এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর্ম করেন 1878-এ। ওকে। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন। বেশ। পরেরটা যদি বলা হয় আরো, তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল। আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল বলা হয়। এনার বিখ্যাত পত্রিকাটা হলো দ্য বেঙ্গলি, বা বেঙ্গলি বলতে পারো। বইয়ের নাম এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার আনসার কি হলো? অজিত সিং। চলো পরবর্তী প্রশ্ন। বন্দে মাতরম। বন্দে মাতরমটা কে লিখেছিলেন? আনসার বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এই বন্দে মাতরমটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? বন্দে মাতরমটা লেখা ছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। ক্লিয়ার? এই বন্দে মাতরমটা কোথায় আছে? আনন্দমঠ উপন্যাসে। তাহলে আনন্দমঠ কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র। ইনডিরেক্ট আনসার হয়ে গেল। 1882 সালে এটা পাবলিশ হয়, এটা পরীক্ষায় দেয়। তাছাড়াও এই বন্দে মাতরমটা 1896-এর ক্যালকাটার সেশনে গাওয়া হয়েছিল। আইএনসির ক্যালকাটা সেশনে গাওয়া হয়েছিল। কে গিয়েছিলেন? সাংবাই, বিখ্যাত একজন লোক গিয়েছিলেন, সাংবাই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরমটা গিয়েছিলেন। ওকে। আর এই বন্দে মাতরমটা ন্যাশনাল সং হিসেবে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছিলেন। ন্যাশনাল সং হিসেবে কবে? 24 জানুয়ারি 1950। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের বন্দে মাতরম সম্বন্ধে। ওকে। এখানে দেখতে পাচ্ছ
রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে বললাম 1913 সালে নোবেল প্রাইজ পেলেন। তারপরে 1919 সালে সেটাকে রিনাউন্স করে দিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। ওকে, বেশ। তাছাড়াও এখানে রজনীকান্ত সেন দেখছো, রজনীকান্ত সেনের সম্বন্ধে এখনই বললাম, মায়ের দেওয়া মোটা কাপড়। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা লিখেছিলেন। ক্লিয়ার? তাহলে এই ছিল প্রশ্ন। বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। পরের প্রশ্ন, কে চেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সুরক্ষা ভাল্ব হিসেবে গড়ে তুলুক? সুরক্ষা ভাল্ব বলতে কি, তোমরা সবাই জানো প্রেসার কুকারে একটা দেখবে সেফটি ভাল্ব থাকে, তাই না? এরকম উপরে একটা প্রেসার কুকারে, এটা প্রেসার কুকার যদি হয় তার উপরে দেখে একটা সেফটি ভাল্ব হিসেবে থাকে। সেফটি ভাল্বটা যদি না থাকতো তাহলে এটা কি হতো? ব্লাস্ট হয়ে যেত, হতো না? তাহলে এই ভারতে ন্যাশনালিজম মাথা চাড়া দিচ্ছে, সেই কারণে এই এও হিউম কংগ্রেসটাকে তৈরি করলেন এই সেফটি ভালভ হিসেবে। কি এটা, যাতে এখান দিয়ে যতগুলো ন্যাশনালিজম আছে চ্যানেলাইজ হয়ে বাইরে বেরিয়ে যায়, যাতে ব্লাস্ট না হয়। তার আগে 1857 মনে করো বড় রিভল্ট হয়েছিল, প্রায় অলমোস্ট জিতে গিয়েছিল, খুব কষ্ট করে ইংরেজ সাপ্রেস করে। সেই জায়গার জন্য এই সেফটি ভালভ হিসেবে একটা অর্গানাইজেশন তৈরি করে এসেছিলেন, সেটা কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা শুরু হয়েছিল, তৈরি করা হয়েছিল। কত সালে পাবলিশ করলেন, মানে তৈরি হলেন? 1885-এ। কার সময়? ডাফরিনের সময় তৈরি হলো। কে ছিলেন ভাইসরয় তখন? ডাফরিন। কে তৈরি করলেন? এই এও হিউমই তৈরি করেছিলেন। উনিই বলেছিলেন সেফটি ভালভ হিসাবে এটাকে গড়ে তোলো। ক্লিয়ার? এ হিউমটা কি ফার্স্ট সেক্রেটারি ছিলেন অফ আইএনসি, ফার্স্ট সেক্রেটারি অফ আইএনসি। ক্লিয়ার? তাছাড়া নিজে একজন অর্নিথোলজি ছিলেন, অর্নিথোলজি। ওকে। তাছাড়া এনাকে জিজ্ঞেস করেনি কে ছিলেন, একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। কি? রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমার আনসার, এও হিউম। লর্ড লিটনের সম্বন্ধে বলছি। লর্ড লিটনের সম্বন্ধে যদি বলা হয়, লর্ড লিটন অনেকগুলো করেছিলেন কাজ। সেটা হলো 1876-এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট পাস করেন। রয়্যাল টাইটেল অ্যাক্ট, যেটার মাধ্যমে 1877-এ দিল্লি দরবার হয়েছিল, ফার্স্ট দিল্লি দরবার। ওকে। এই দিল্লি দরবারে কি করলেন? ব্রিটেনের রানীকে এমপ্রেস অফ ইন্ডিয়া বলে ঘোষণা করলেন। এমপ্রেস অফ ইন্ডিয়া বলে ঘোষণা করলেন ইনি। এই কিসের মাধ্যমে? 1876-এর রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে। তাছাড়াও বিখ্যাত 1870 অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, বা এটাকে বলা হয় গ্যাগিং অ্যাক্ট হিসেবে পরিচিত। গলা চেপে ধরেছিল, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে কোনো রকম পত্রিকা প্রকাশ করতে গেলে ইংরেজি সেন্সরশিপের আন্ডারে পড়তে হবে। গ্যাগিং হিসেবে পরিচিত ছিল, এটা চালু করেন। এই 1878-এই সালটা সেম, 1878-এ আর্মস অ্যাক্টও চালু করেন উনি। এই অ্যাক্ট চালু করেন, আর্মস অ্যাক্ট। তাছাড়াও এই 1877-এ যখন দিল্লিতে দরবার হচ্ছে, জাঁকজমকপূর্ণ দিল্লিতে দরবার হচ্ছে, তখন সাউথ ইন্ডিয়ায় মাদ্রাজের দিকে বিশাল ফেমাইন দেখা গেছিল। সেই ফেমাইনটাকে কনসিডার করার জন্য একটা ফেমাইন কমিশন তৈরি হয়। প্রথম ইন্ডিয়াতে ফেমাইন কমিশন তৈরি হচ্ছে। ফেমাইন কমিশনের নাম কি? স্ট্র্যাচি কমিশন। স্ট্র্যাচি কমিশন। তাহলে কার আন্ডারে হয় কি স্ট্র্যাচি কমিশন? লর্ড লিটনের আন্ডারে। সালটা কত? সেম, 1878। ক্লিয়ার? ডব্লিউ সি ব্যানার্জি দেখতে পাচ্ছ এখান থেকে। ডব্লিউ সি ব্যানার্জি কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের, সবাই জানো। ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। কোথায় হয়েছিল ফার্স্ট প্রেসিডেন্ট? এটা বোম্বেতে। আচ্ছা, এই বোম্বে আইএনসিটা কোথায় হওয়ার কথা ছিল? পুনায় হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় না হয় এটা বোম্বেতে হয়। ক্লিয়ার? সুরেন্দ্র ব্যানার্জি সম্বন্ধে বললাম, রাষ্ট্রগুরু, এ নেশন ইন মেকিং, আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল, বেঙ্গলি। তারপর এক্সট্রা পয়েন্ট যেটাতে আগে বলিনি, সেটা হলো ফার্স্ট ইন্ডিয়ান হু ডিসমিসড ফ্রম কোথা থেকে? আইসিএস, ইম্পেরিয়াল সিভিল সার্ভিস থেকে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস না, তখন ইম্পেরিয়াল সিভিল সার্ভিস ছিল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আনসার হলো এও হিউম। পরেরটা রাখি বন্ধন ডিউরিং অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, অ্যান্টি পার্টিশন মুভমেন্টের সময়। তাহলে পার্টিশন বেঙ্গল কবে হয়? 1905 সালে পার্টিশন বেঙ্গল পার্টিশন হলো। ডেট মনে রাখতে বলেছিলাম, জুলাই, আজ 16ই অক্টোবর। এই 16ই অক্টোবরটাকে ইউনিটি ডে হিসেবেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এটাকে কি হিসেবে পালন করো? রাখি বন্ধন, একে অপরের হাতে হিন্দু মুসলিম
নির্বিশেষে একে অপরের হাতে ভ্রাতৃত্ববোধের জন্য রাখি বন্ধন হিসেবে পালন করতে বলেছিলেন এই 16 অক্টোবরটা। এটাকে বলেছিলেন, এটা কি ইমপ্লিমেন্টেশন ডে, এই দিনে কার্যকরী হবে তাই বলেছিলেন। সেজন্য এই দিনেই রাখি বন্ধনের কথা বলেছিলেন। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছ অশ্বিনী দত্ত বা অশ্বিনী কুমার দত্ত যদি বলা হয়, অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি তৈরি করেছিলেন। স্বদেশ বান্ধব সমিতি 1905 সালেই তৈরি হয়েছিল। ক্লিয়ার হয়েছে? ইনি কংগ্রেসকে 3 ডে তামাশা বলে ক্রিটিসাইজ করেছিলেন। 3 ডে তামাশা, কারণ কারণ কি তোমরা মনে করো, কংগ্রেস ইয়ার এন্ডে ইয়ার এন্ডে মানে ডিসেম্বরের দিকে এসে মিটিল মিটিং মিছিল এসব করতেন, করার পরে চুপচাপ আবার ইয়ার এন্ডে সেটা করতেন। সেই জন্য বলেছিলেন যে বছর সারা বছর কোনো কাজ নেই, 3 দিনে তামাশা করছেন এসে, এই বলে ক্রিটিসাইজ করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। ক্লিয়ার? বেশ, দয়ানন্দ দেখতে পাচ্ছ এখানে, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875-এ আর্য সমাজ এস্টাবলিশ করলেন। কোথায়? বোম্বে। পরবর্তীতে যদিও এটা লাহোরে চলে গেছিল, কিন্তু বোম্বেতে এস্টাবলিশ করেছিলেন। ক্লিয়ার? এই স্বামী দয়ানন্দ সরস্বতী। ইনার বিখ্যাত হয়েছিলেন কি, গো ব্যাক টু ভেদাস, বেদাসে ফিরে যাও, বেদে ফিরে যাও। আর কি, আইডল অরশিপের ইনিও বিখ্যাত ছিলেন, অন গডে বিশ্বাস করতেন। আচ্ছা, আর একটা কি বলা ছিল, ইনার বই নাম ছিল সত্যার্থ প্রকাশ, সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য, বেদভাষ্য ভূমিকা। বেদভাষ্য ভূমিকা এগুলো করেছিলেন। ক্লিয়ার? সুরেন্দ্রনাথ ব্যানার্জির সময় তোমাকে বলে দিয়েছি, আর বলছি না, রিপিট করছি না। চলো পরেরটা। দ্য মারাঠা পাবলিশড বাই, কে করেছিলেন মারাঠা পাবলিশ? তোমাকে এক্ষুনি বললাম, বিজি তিলক পাবলিশ করেছিলেন। ওকে, মারাঠা কোন ভাষায় ছিল? এটা ছিল ইংলিশ ভাষায়। গণপতি, শিবাজি সবগুলো বলে দিয়েছি, নো ট্যাক্স রেভিনিউ বলে দিয়েছি। ইনি 1916 সালে হোম রুল লীগ তৈরি করলেন। হোম রুল লীগ তৈরি করলেন। ক্লিয়ার? লোকমান্য নামে পরিচিত ছিলেন বলে দিয়েছি। আচ্ছা, এমজি রানাডে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এমজি রানাডেকে। এমজি রানাডে সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ইনি উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন তৈরি করলেন। উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন 1861। পুনা সার্বজনিক সভা তৈরি করেছিলেন। পুনা সার্বজনিক সভা তৈরি করেছিলেন 1870, এবং এই 1870তেই তিনি প্রার্থনা সমাজ জয়েন করেন। কি করেন? প্রার্থনা সমাজ জয়েন্ট। এমজি রানাডে এটা পরীক্ষায় দেয় যে কবে জয়েন করেছিলেন, বা ইনি কি প্রার্থনা সমাজের মেম্বার ছিলেন? ইয়েস, তিনি ছিলেন। এই প্রার্থনা সমাজ কে তৈরি করেছিলেন? আত্মারাম পান্ডুরাঙ্গ। ওকে, তাহলে এই ছিল তোমাদের কি, মারাঠা। সাভারকারের কথা যদি বলা হয়, পরীক্ষায় পড়েছে, মার্সি পিটিশন প্রে করেছিলেন উনি। পরীক্ষায় পড়া প্রশ্ন, তাই রিপিট করছি। আর কি, দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বিখ্যাত বই, কাকে নিয়ে লেখা? 1857 এর রিভল্টকে নিয়ে লেখা। 1857 এর রিভল্টকে নিয়ে লেখা দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? বেশ, চলো পরের প্রশ্ন। হু ইনিশিয়েটেড রিজেনারেশন অফ ইন্ডিয়ান মুসলিমস ইন 19th সেঞ্চুরি, কে 19th সেঞ্চুরিতে মুসলিমদের করেছিলেন? আনসার কি, স্যার সৈয়দ আহমেদ খান। মনে করো আলিগড় মুভমেন্ট স্টার্ট করেছিলেন উনি। আলিগড় মুভমেন্ট স্টার্ট করেছিলেন 1875-এ। ইনি মুসলিমদের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, মডার্ন এডুকেশন ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে সৈয়দ আহমেদ খান। ওকে,
তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ নবাব সালিমুল্লাহ, ইনি অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি করলেন 1906 সালে ঢাকাতে। অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সাল at ঢাকা। আবুল কালাম আজাদ দেখতে পাচ্ছ বিখ্যাত বই লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাছাড়াও আল হিলাল, আল হিলাল বলে ওনার পত্রিকা ছিল। তাছাড়াও কি ছিলেন ইনি? ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন ইন্ডিয়া, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, তাহলে কে ভারতীয় মুসলিমদের পুনর্জন্ম শুরু করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। পরেরটা, হোয়েন ওয়াজ দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন বেঙ্গল আনসেটেলড। এই কথাটার মানে কি? কখন পার্টিশন অফ বেঙ্গল রদ হলো, অ্যানাল্ড হলো। তাহলে দেখো প্রশ্ন একই, এর আগে তোমরা করেছো 1911 সাল, কিন্তু জিজ্ঞেস করার পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই কথাটা কেন জিজ্ঞেস করলেন? এই কথাটা বলেছিলেন লর্ড কার্জন, একটা কথা বলেছিলেন যে পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। তার এগেইনস্টে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন আই উইল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড। আমি সেটেল ফ্যাক্টকে আনসেটেল করে দেবো। সেই জন্য বলেছিলেন আনসেটেল কখন হয়েছিল? 1911 সালে। কখন হলো মনে করো? জুলাই মাসে অ্যানাউন্স করলেন কার্জন, 16ই অক্টোবর বলা হলো কি ইমপ্লিমেন্টেশন ডে। ইমপ্লিমেন্টেশন ডে হিসেবে পালন করা হলো। সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি হিসেবে পালন করছেন? রাখি বন্ধন হিসেবে পালন করছেন, তাই না? এই 1911 কার সময় হলো? হার্ডিঞ্জের সময়। হার্ডিঞ্জ দ্বিতীয়, হার্ডিঞ্জ সেকেন্ডের সময় এটা হলো, এই রডটা হলো। এই সময়ও দিল্লি দরবার হয়। এই হার্ডিঞ্জ 2 এর উপর এখানেই বম্বিং হয়। বম্বের মাথা কে ছিলেন? রাসবিহারী বোস, না ঘোষ, বোস, ঘোষ নয়। ওকে, এইখানে বসন্ত কুমার বিশ্বাস, বসন্ত কুমার বিশ্বাস এবং সত্যেন্দ্রনাথ সান্যাল, এনারা অ্যারেস্ট হয়েছিলেন। এটাকে দিল্লি কনস্পিরেসি বলা হয়। ক্লিয়ার? তাছাড়া এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল 1911 সালে, কি ক্যাপিটাল শিফট হয়ে গেছিল। মনে করো ক্যাপিটাল শিফট হয়ে গেছিল কোথায়? ক্যালকাটা টু, ক্যালকাটা থেকে কোথায় চলে গেল? দিল্লিতে চলে গেল। ওকে, যেটাই পরবর্তীতে ইনঅগুরেট করছেন কি 1931 সালে, এখান থেকে অ্যানাউন্স করে চলে গেলেন। 1931 সালে লর্ড আরউইন বা লর্ড ইরউইন এটাকে কি করছেন? ইনঅগুরেট করছেন, উদ্বোধন করছেন। বলা মাত্র তো চলে যাবে না, বোঝা গেল? তাহলে এটা ছিল। আচ্ছা, 1916 সাল দেখতে পাচ্ছি। 1916 সালে আমার মনে পড়ছে হোম রুল লীগের কথাই মনে পড়ছে। হোম রুল লীগ দুজনেই চালু করেছিলেন। কে কে? তিলক এবং আর একটা কি করেছিলেন মনে করো? অ্যানি বেসান্ট, তাই না? বেশ। আচ্ছা, 1905 সালে এখানে দেখতে পাচ্ছি 1905 সালে আরেকটা জিনিস তৈরি হয়েছিল, ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় দেয়। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি বাই গোখলে, বাই গোখলে। ওকে, 1905 সালে তৈরি হয়েছিল। তাহলে এই ছিল আনসার। কে সেটেল ফ্যাক্ট আনসেটেল করেছিল কোন সালে? 1911 সালে। তারপরে প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তোমাকে একটু আগে বললাম স্বদেশ বান্ধব সমিতি 1905-06 সালের দিকে তৈরি হলো, অশ্বিনী কুমার দত্ত। ইনাকে বলা হয়, এক্সট্রা পয়েন্ট আর একটা জুড়ে দিলাম এখানে, আনক্রাউন্ড কিং অফ বরিশাল, আনক্রাউন্ড কিং অফ বরিশাল। তাছাড়াও তোমাকে বললাম 3 ডে তামাশার কথা বললাম, 1905 সালের দিকে তৈরি হয়েছিল, এটা তোমাকে বলে দিলাম। কুলীন বিহারী দাস ইম্পর্টেন্ট, এই 1905-এই ঢাকা অনুশীলন সমিতি তৈরি করলেন। কি করলেন? ঢাকা অনুশীলন সমিতি তৈরি করলেন। সূর্য সেন 1930 সালে
চিটাগং আর্মারি রেড, চিটাগং আর্মারি রেড করেছিলেন। ওকে। এবং 1934 সালে তিনি ধরা পড়েন এবং ফাঁসি দেওয়া হয় এনাকে। তোমরা সবাই জানো সূর্য সেন মাস্টার অফ দ্য নামে নামে পরিচিত ছিলেন। মাস্টার বারীন্দ্র ঘোষ দেখতে পাচ্ছ যুগান্তর পত্রিকার ফাউন্ডার ছিলেন। যুগান্তর পত্রিকার ফাউন্ডার ছিলেন। তাছাড়াও এই বারীন্দ্র ঘোষ কে ছিলেন? অরবিন্দ ঘোষের ভাই। অরবিন্দ ঘোষ ব্রাদার। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো, আই এম গিভিং ইউ এ মুসলিম প্রভিন্স। কে বলেছিলেন? লর্ড কার্জন। ডিউরিং পার্টিশন অফ বেঙ্গল এই সময় তিনি বলেছিলেন যে আই এম গিভিং ইউ এ মুসলিম প্রভিন্স। এখান থেকে যদি বলি কার্জনের এক্সট্রা পয়েন্ট, 1904 সালে ইয়ং হাজব্যান্ড কমিশন তিনি পাঠালেন কোথায়? তিব্বতে। ইয়ং হাজব্যান্ড কমিশন তিনি তিব্বতে পাঠালেন। ক্লিয়ার? তাছাড়াও এই কার্জনের সম্বন্ধে যদি বলা হয়, লর্ড কার্জন মনে করো আচ্ছা 1902 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট, একটা না ইউনিভার্সিটি কমিশন, সরি এটা অ্যাক্ট না, একটা 4 সালে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি কমিশন বা র্যালে কমিশন একই কথা। কমিশন হলে পরে ইউনিভার্সিটি কমিশন হলে 1902, এটা হলো তার এগেনস্টেই 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট নিয়ে আসলেন। ইউনিভার্সিটি অ্যাক্ট ইনি নিয়ে আসলেন। ক্লিয়ার? তাছাড়াও 1905 সালে কার্জন কিচেনার কন্ট্রোভার্সি, কিচেনার কন্ট্রোভার্সি স্টার্ট হলো এবং তিনি রিজাইন দিয়ে দিলেন। কে? লর্ড কার্জন। ওকে। আচ্ছা ফজলুল হক দেখতে পাচ্ছি এনাকে শের ই বেঙ্গল বলা হয়। শের ই বেঙ্গল বলা হয়। স্ট্যাফোর্ড ক্রিপ্স দেখতে পাচ্ছি, স্ট্যাফোর্ড ক্রিপ্স মিশন 1942 সালে এসেছিল। কে পাঠিয়েছিলেন? চার্চিল পাঠিয়েছিলেন। মনে করো ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে, অলরেডি রেঙ্গুনে পতন হয়ে গেছে অ্যালিড পাওয়ারে অলমোস্ট। সেজন্য ইউএসএ প্রেসিডেন্ট রুজভেল্ট এই চার্চিলকে প্রেসারাইজ করছেন যে ইন্ডিয়া, তখন ইন্ডিয়াকে কি বলছে যে ইন্ডিয়ার সাথে চুক্তিতে আসো এবং ইন্ডিয়াদের সহানুভূতি নাও বা ইন্ডিয়াদের সাপোর্ট নাও। কারণ ইন্ডিয়াতে মনে করো ওই সময় কি 1942 সাল মানে কি বুঝতে পারছো? কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ইন্ডিয়ানরাও চাইছিল যে ব্রিটিশদের এই সময় বিরোধিতা করা উচিত, যাতে দুই দিকের প্রেসার থেকে এরা ভারতকে স্বাধীন করে দেয়। সেই জন্য স্ট্যাফোর্ড ক্রিপ্স কে পাঠানো হয়েছে এবং স্ট্যাফোর্ড ক্রিপ্স এসে কি বলে যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কি দেওয়া হবে? ডোমিনেন্স স্ট্যাটাস দেওয়া হবে ওয়ার্ল্ড ওয়ারের পরে। এবার মনে করো কংগ্রেস কি এটা মেনে নিবে? হ্যাঁ না না। ইফ ইয়েস দেন হয়, ইফ নো দেন হয়। তারা মেনে নেয়নি। নো। কারণ মনে করো 1929 সালে লাহোর সেশনের, কংগ্রেসের লাহোর সেশনে জওহরলাল নেহেরু কি রেজুলেশন পাস করেছিলেন? মনে করো পূর্ণ স্বরাজ, মনে পড়ছে? তখনই তো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চেয়েছিলেন 1929 সালে। তাহলে 1942 সালে এসে ডোমিনেন্স স্ট্যাটাস নিবে না, নেয়নি। সেই জন্য গান্ধীজি নাকি এটাকে কি বলেছিলেন? পোস্ট ডেটেড চেক। গান্ধীজি এটাকে বলেছিলেন পোস্ট ডেটেড চেক, মনে থাকবে এই ক্রিপস মিশনকে। আচ্ছা মাউন্ট ব্যাটেন দেখতে পাচ্ছি এখানে। লর্ড মাউন্ট ব্যাটেনের কথা যদি বলি, 3 জুন সব 1947, হ্যাঁ 3 জুন 1947 উনি ব্রেক ডাউন প্ল্যান দিলেন। ব্রেক ডাউন প্ল্যান দিলেন কারণ ওনাকে ভাইসরয় করা হয়েছিল যে ভারতের দুটো দেশ হবে এরকম নিয়ে খুব রাজনৈতিক দলের মধ্যে চলছে, সেটাকে অ্যাড্রেস করার জন্য ওনাকে পাঠানো হয়েছিল। এবং এখানে এসে উনি ট্রাই করেছিলেন যে একসাথে করার, তারপরেও মুসলিম লীগ এবং কংগ্রেস দুদিকেই একদিকে রাজি হচ্ছে তার একদিকে রাজি হয়নি, একদিকে আরেকদিকে রাজি হচ্ছে আরেকদিকে রাজি হচ্ছে না, এই সমস্যাটা হয়েছিল। প্রথমবার এখানে এই 3 জুনে প্রথমবার ইংরেজের পক্ষ থেকে দুটো নেশনের কথা বলা হলো। এর আগে কিন্তু দুটো নেশনের কথা বলা হয়নি। ওয়াভেল প্ল্যান বলো, সিমলা কনফারেন্স বলো, এভরিথিং এ বলা হচ্ছে যে একটাই ইউনিয়ন থাকবে। প্রথমবার 2 নেশনের কথা বলা হলো কোথায়? 3 জুন প্ল্যানে। এটা ব্রিটিশ পার্লামেন্টে করা হলো
প্রস্তাব করা হলো যে ভারতকে ভেঙে দিতে হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান করতে হবে। এবং 18 জুলাই রয়্যাল অ্যাসেন্ট পেল। এখানে যেমন আমাদের প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেয়, সেখানে ওখানে কি রয়্যাল রাজ পরিবার অ্যাসেন্ট দেয়। ওকে, এই জন্য পরীক্ষা এটাও দেয় যে আমাদের এখানকার প্রেসিডেন্টের সমান ইংরেজদের ব্রিটিশদের রাজা। ক্লিয়ার? ওনারা শুধু ডিফ্যাক্টো রুলার, ডিজিও রুলার। ওকে, যাই হোক, তারপরে 15 আগস্ট 1947 সালে ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল, দুখানা দেশ ভাগ হয়ে গেল, ইন্ডিয়া এবং পাকিস্তান। ক্লিয়ার? তাহলে আই এম গিভিং এ মুসলিম স্টেট কে বলেছিলেন? লর্ড কার্জন বলেছিলেন। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ রিভলিউশনারি মুভমেন্ট ইন ইন্ডিয়া অফ সিন ইন, কোথায় দেখা গেছিল? বেঙ্গল। বেঙ্গলে দেখা গেছে। ক্লিয়ার? আনসার বেঙ্গল। পরের প্রশ্ন, হু ফাদার টু নেশন থিওরি, কে টু নেশন থিওরি তত্ত্বের বা দ্বিজাতি তত্ত্বের জনক? স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনক। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহকে দেখতে পাচ্ছ 1940 সালে, এটাও লাহোর প্রস্তাব, লাহোর সেশন, মুসলিম লীগের। কার? মুসলিম লীগের, যেখানে বলা হলো যে মুসলিমদের একটা আলাদা দেশ প্রয়োজন, সেপারেট স্টেট, সেপারেট স্টেট প্রয়োজন। স্টেট মানে দেশ এখানে। ওকে, এটা প্রয়োজন। এখানে কিন্তু পাকিস্তান কথাটা তখনও কিন্তু উল্লেখ হয়নি যে পাকিস্তানি হবে নামটা। ক্লিয়ার? তাহলে এটা ফজলুল হককে বললাম শের ই বেঙ্গল, আমাকে এক্ষুনি বলে দিলাম শের ই বেঙ্গল নামে পরিচিত এই ফজলুল হক। তাছাড়াও আলী জিন্নাহকে 1916 সালে যে লখনৌ প্যাক্ট হয়েছিল, লখনৌ প্যাক্ট হয়েছিল ইংরেজ এবং মুসলিম লীগ এবং এর মধ্যে, কংগ্রেসের মধ্যে, সেটার অ্যাম্বাসেডর বলা হয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়। কে বলেছিলেন? সরোজিনী নাইডু জিন্নাহকে এটা বলেছিলেন। ক্লিয়ার? তাহলে আনসার হলো স্যার সৈয়দ আহমেদ খানকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়। পরেরটা, হু ওয়াজ ডেসক্রাইবড বাই দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া, কে করেছেন? কাকে করেছেন? উইনস্টন চার্চিল, প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন। প্রাইম মিনিস্টার কাকে করেছিলেন? গান্ধীজিকে করেছিলেন, তাই না? গান্ধীজিকে করেছিলেন। গান্ধীজি সম্বন্ধে যদি বলা হয়, 1915 সালের 9th জানুয়ারি উনি ভারতে আসছেন এবং সেটাকে এনআরআই ডে হিসেবে এখন পালন করা হয়। তাছাড়াও গান্ধীজি 2 সাল কিছু করেনি, 2 বছর। 1917-তে প্রথম সত্যাগ্রহ করছেন। ওই 1917 সালে আহমেদাবাদ, আর সত্যাগ্রহ নাম কি ছিল? চম্পারণ। চম্পারণ, তারপর আহমেদাবাদ, তারপরে খেদা, 3টে পরপর করলেন। তারপরে 1919 সালে খিলাফত ইস্যু নিয়ে কথা হলো। 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্ট চালু করলেন। 1922 সালে সেটাকে 5 ফেব্রুয়ারি সেটাকে উইথড্র করে নেওয়া হলো। 1930 সালে সিভিল ডিসোবেডিয়েন্স মুভমেন্ট চালু হলো। 1940 সালে, 42 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হলো, যদিও কুইট ইন্ডিয়া মুভমেন্টকে বলা হয় লিডারলেস মুভমেন্ট। গান্ধীজি আসবে তখন আরো ডিটেলে পড়বো, গান্ধীজির ফেজে এখন আমরা আসিনি। লিডারলেস মুভমেন্ট গান্ধীজির আগে পর্যন্তই চলছে। এগুলো করে চলে গেলেই মোর দ্যান এনাফ, তোমাদের অনেক প্রশ্নের হয়ে যাবে। ক্লিয়ার? চলো, এখানে তেজ বাহাদুর সাপ্রু দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি যে 1907 সালে সুরাট স্প্লিট হয়েছিল কংগ্রেসের একবার, না আর একবার হয়েছিল ওই 1919 সালে। কি তৈরি হলো? এটা ভেঙে যাওয়ার পরে, এটা ভেঙে যাওয়ার পরে একটা নতুন দল তৈরি হলো, সেটার নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আর একবার ভেঙেছিল। কে ছিলেন? তেজ বাহাদুর সাপ্রু অ্যান্ড সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন তখন। কারণ কি ছিল? কারণ ছিল 1918-এ মন্টেগু রিপোর্ট এসেছিল, যেটার পরে মন্টেগু চেমসফোর্ড আসলো আইন। মন্টেগু রিপোর্ট এসেছিলেন এবং সেই জায়গায় সাপোর্ট দেখিয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কংগ্রেসের সেটা সাপোর্ট দেননি, সেই কারণে উনি বেরিয়ে গিয়ে
এটা ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট চালু করলেন 1919 সালে। এটাকে সেকেন্ড স্পিডে বলতে পারো তোমরা। ক্লিয়ার? বি আর আম্বেদকরের কথা যদি বলি, বি আর আম্বেদকর খুবই ইম্পর্টেন্ট। উনি মাহার কমিউনিটিতে করেছিলেন, মাহার কাস্ট বা মাহার কমিউনিটিতে, মাহার কাস্টই লিখে দিলাম, মাহার কাস্টে উনি জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া ইম্পর্টেন্ট, ওনাকে বলা হয় মডার্ন মানু বলা হয়, মডার্ন মানু বলা হয় ওনাকে। চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। বেশ। তাছাড়াও ফাদার অফ কনস্টিটিউশন। তাছাড়া বি আর আম্বেদকরকে যদি আমি আরেকটু এলাবোরেট করি হিস্ট্রির পার্সপেক্টিভে, তাহলে ওনার কয়েকটা জার্নাল ছিল। কি নাম? মুখ নায়ক। ওকে, মুখ নায়ক ছিল, বহিষ্কৃত ভারত ছিল, বহিষ্কৃত ভারত ছিল। বেশ। আর কি ছিল? উম, জনতা ছিল। এগুলো সবগুলো কি ছিল? ওর জার্নাল, ওনার জার্নাল ছিল। ওনার বুকস কিছু কিছু ছিল। বুকসের ছিল কি? প্রবলেম অফ ইন্ডিয়ান রুপি, বিখ্যাত বই। এগুলো কিন্তু এক তোমরা কোনো বইয়ে পাবে না সেভাবে। ইন্ডিয়ান রুপি। তাছাড়াও ইনার আর একটা ছিলেন, বই ছিল অ্যানিহিলেশন অফ কাস্ট। অ্যানিহিলেশন অফ কাস্ট। এতগুলো পয়েন্ট তোমাকে বললাম বি আর আম্বেদকরের সম্বন্ধে। ওকে, চলো পরের প্রশ্ন আছে। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট? কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক বলেছিলেন। বালগঙ্গাধর তিলকের সম্বন্ধে বলেছি। 1896 নো ট্যাক্স ক্যাম্পেইন চালু করেন। এনাকে লোকমান্য তিলক বলা হয়। গীতা রহস্য, গণপতি ফেস্টিভ্যাল, শিবাজি ফেস্টিভ্যাল, মারাঠা, কেশারি, এভরিথিং বলেছি। বিপিন চন্দ্র পালকে বলা হয় গ্রেটেস্ট পলিটিক্যাল ক্রিড, গ্রেটেস্ট পলিটিক্যাল ক্রিড। এটা কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের মেন্টর ছিলেন বলতে পারো এই বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল এমন একজন লোক ছিলেন, শুরুতে কিন্তু মডারেট ছিলেন, পরবর্তীতে উনি এক্সট্রিমিস্ট হয়ে গেছিলেন। ক্লিয়ার? তাছাড়া বিপিন চন্দ্র পালের এক বিখ্যাত ছিল প্যাসিভ রেজিস্ট্যান্স, ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, যেটাকে পপুলারাইজ করেছিলেন কে? এই অরবিন্দ ঘোষ। কিন্তু ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স কে চালু করেছিলেন? বিপিন চন্দ্র পাল। লালা লাজপত রায়ের কথা যদি বলি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে তৈরি হচ্ছে, সেটার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন এই লালা লাজপত রায়। লালা লাজপত রায় 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা প্রদর্শন করতে গিয়ে লাঠিচার্জ হয় এবং মারা যান। সেটার এগেনস্টেই 1929 সালে সন্ডার্সকে হত্যা করেন, সেটা ইনার মৃত্যুর বদলা নেওয়ার জন্য। সন্ডার্স ওয়াজ কিল্ড। এটাই কি? লাহোর কনস্পিরেসি নামে পরিচিত। যেন ভগৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল, এই কারণে কি দেওয়া হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। জিকে গোখলে যদি বলা হয়, 1905 সালে সার্ভ্যান্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তৈরি হলো। সার্ভ্যান্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তৈরি করলেন। তাছাড়াও বিখ্যাত উনার ছিল কি? হিতবাদা জার্নাল। এছাড়াও জিকে গোখলে মেন্টর অফ, পলিটিক্যাল মেন্টর অফ গান্ধী অ্যান্ড জিন্না, দুজনেরই পলিটিক্যাল মেন্টর ছিলেন। এবং এই জিকে গোখলের রিকোয়েস্টে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন যাই। হোয়েন ডিড তিলক ইনিশিয়েট নো ট্যাক্স ক্যাম্পেইন? কখন করেছিলেন? 1896-এ। তোমাকে একটু আগে বললাম। কোথায় করেছিলেন? মহারাষ্ট্রে। অ্যাট মহারাষ্ট্রে, তোমাকে বললাম। বেশ। 1899 দেখে একটা জিনিস মনে পড়ছে, সেটা হলো মুন্ডা রিভল্ট। আমার এটাই মনে পড়ছে, মুন্ডা রিভল্টের কথা। মুন্ডা রিভল্ট কে ছিলেন? বিরসা মুন্ডা। ওকে, আচ্ছা। এনারা উলগুলান নামে পরিচিত ছিলেন, এটা পরীক্ষায় দেয়। উলগুলান নামে পরিচিত ছিলেন। ক্লিয়ার? চল পরের প্রশ্ন।
নিচের কোনটিকে ভারতের প্রথম শ্রমিক সংগঠন হিসেবে বিবেচনা করা যায়? আনসার, বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন, 1890, 1890 দিকে তৈরি হয়েছিল ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন। ওকে। যদি বলে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট হয়েছিল 1881-এ রিপনের সময়। কার সময়? লর্ড রিপনের সময়। এই ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্টের মাধ্যমে লেবারের কন্ডিশন ইমপ্রুভ হয়েছিল। আগে অনেকক্ষণ ধরে কাজ করানো হতো, এখানে টাইম বেঁধে দেওয়া হয়েছিল। রিপন, সেজন্য রিপনকে বলা হয় ভালো, লিটনকে বলা হয় খারাপ। এই রিপনই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা লিটন লাগিয়ে গেল, সেটাকে রিপিল করেছিলেন। ওকে। ইনার সময় সেন্সাস চালু হয়, ইনার সময় সেন্সাস চালু করেন উনি। ওকে, চলো পরের প্রশ্ন। হুইচ ভাইসরয় হ্যাজ বিন ডেসক্রাইবড এ ব্রিলিয়ান্ট ফেলিয়ার? এক্ষুনি বললাম। তাহলে কোন ভাইসরয়কে উজ্জ্বল ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়েছে? আনসার, লর্ড লিটন। লর্ড লিটনের সময় তোমাকে বলে দিয়েছি। 1876-এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876-এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করলেন, 1878-এ আর্মস অ্যাক্ট চালু করছেন, 1878-এ স্ট্র্যাচি কমিশন চালু করলেন। সব তোমাকে বলে দিয়েছি এগুলো। ফেমাইন কমিশন, স্ট্র্যাচি কমিশন, এগুলো উনি চালু করলেন। ক্লিয়ার? বেশ। লর্ড কার্জনের সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি। লর্ড কার্জন ইয়ং হাজব্যান্ড কমিশন পাঠিয়েছিলেন তিব্বতে। বেশ। ইউনিভার্সিটি কমিশন চালু করেছিলেন। পুসা এস্টাবলিশ করেছিলেন। পুসা এস্টাবলিশড ইন 1904, যেটা বিহার এস্টাবলিশ করেছিলেন, সেটা পরবর্তীতে দিল্লি নিয়ে চলে গেছিলেন। সেটা নাম এখনো পুসাই আছে। পুসা এস্টাবলিশ করেছিলেন এই লর্ড কার্জনের সম্বন্ধে। ওকে। বেশ। লর্ড ক্যানিং এর সম্বন্ধে যদি বলা হয়, লর্ড ক্যানিং 1857 এর গ্রেট রিভল্ট ওনার সময় হলো। তারপরে 1858 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে গুড গভর্নেন্স অ্যাক্ট বলা হয়, যেখান থেকে কোম্পানি থেকে শাসন কোথায় চলে গেল? ক্রাউনের কাছে, ব্রিটিশ ক্রাউনের কাছে চলে গেল। এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে পদ কি তৈরি হলো? ভাইসরয় তৈরি হলো। ফার্স্ট ভাইসরয় কে হলো? ক্যানিং। 1850 অ্যাক্টেই কি করা হয়েছিল? একটা পোস্ট তৈরি করা হয়েছিল, সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেট। ক্লিয়ার? আর 1850 একটা পড়া হয়েছিল কোথায়? অ্যাট এলাহাবাদ। এবং কে রেড করেছিলেন? কে পড়েছিলেন? রেড বাই ক্যানিং নিজেই। ক্যানিং নিজেই এটা রেড করেছিলেন। ক্লিয়ার? আর এই ক্যানিং এর সময় 1857-এ, এই ক্যানিং এর সময় 1856-57-এ, এই সময় উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, যেটা বিধবা বিবাহ, উইডো রিম্যারেজ অ্যাক্ট আসে বিদ্যাসাগরের এফোর্টে। কার এফোর্ট? বিদ্যাসাগরের এফোর্টে। ক্লিয়ার? চল, রিপনের কথা তোমাকে বললাম। 1881 এর কি আসলো? ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট আসলো, তোমাকে এক্ষুনি বললাম। তাছাড়াও এই রিপনের সম্বন্ধেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট উনি রিপিল করে দিলেন। বিখ্যাত ইলবার্ট বিল কন্ট্রোভার্সি এনার সময় হয়। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ইনার সময় স্টার্ট হয়েছিল। ইনাকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টে বলা হয়। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টে বলা হয়। ক্লিয়ার? তাহলে এতগুলো পয়েন্ট গেল। চলো পরের প্রশ্নটা। মুজাফরপুর হত্যাকাণ্ডে 1908 সালে কোন দুই বিপ্লবী জড়িত ছিল? মুজাফরপুর হত্যাকাণ্ড বা আলিপুর বোমকেস? সেম, সেম। মুজাফরপুর হত্যাকাণ্ড বা আলিপুর বোমকেস সেম। ওকে। তাহলে এনারা কে ছিলেন? সবাই যেন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস। তাহলে বাকি পয়েন্টগুলো দেখে নিই একটু। দেখতে পাচ্ছি বিনয় বাদল, আরেকজন নাম ছিলেন দীনেশ।
বিনয় বাদল দীনেশ বিবাদী, যে জন্য কলকাতায় দেখবে বিবাদী বাগ আছে। বিনয় বাদল দীনেশের জন্য এটার নাম হয়েছে বিবাদী। ক্লিয়ার? ইনারা 1930 সালের ডিসেম্বর মাসের দিকে 1930 সালের ডিসেম্বর মাসে রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিলেন। রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিলেন এবং সেখানে কাকে হত্যা করেন? সিম্পসনকে কিল্ড করেন। ওকে, এই বিখ্যাত বিপ্লবীরা। ওকে, সূর্য সেনের কথা বললাম। এখানে সূর্য সেন যদি বলি, সূর্য সেনের কথা কি বললাম? 1930 সালে চিটাগং অস্ত্রাগার বা চট্টগ্রাম, চিটাগং বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অস্ত্রাগার লুণ্ঠন এ সময় হয়। ওকে, আচ্ছা, দামোদর এবং বালকৃষ্ণ চাপেকার 1897-এ পুনেতে পুনাজ প্লেগ কমিশনার, পুনার প্লেগ কমিশনার আয়াস্টকে হত্যা করেছিলেন। আয়াস্ট অ্যান্ড র্যান্ড এই দুজনকে হত্যা করেছিলেন। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের মুজফর মার্ডার কেসের কথা। আচ্ছা, এই আলিপুর বোম কেসে এই কি হয়? প্রফুল্ল চাকি তো ওখানেই মারা যান এবং ক্ষুদিরাম বসুকে কি করা হয়? ফাঁসি দেওয়া হয়। এবং আলিপুর বোম কেসে অরবিন্দ ঘোষকে কি করা হয়? তোমাকে একটু আগে বললাম অরবিন্দ ঘোষকেও আটক করা হয়েছিল। এই অরবিন্দ ঘোষের ডিফেন্স লয়ার কে ছিলেন? সিআর দাস। ওকে, চলো পরেরটা। ভারতীয় জাতীয় কংগ্রেসকে জনগণের একটি ক্ষুদ্র সংখ্যালঘু বলে কে উপহাস করেছিলেন? ন্যাশনাল কংগ্রেস আছে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন এই লর্ড ডাফরিনি বলেছিলেন। লর্ড ডাফরিনি বলেছিলেন যে মাইক্রোস্কোপিক মাইনরিটি। ওকে, 1885 সালে তৈরি হলো এবং ইনার সময় তৈরি হয়েছিল। কার্জনের সম্বন্ধে বলে দিয়েছি। মিন্টোর সময় মনে করো, লর্ড মিন্টো টু এর সময় 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল ইনার সময়ে। স্বদেশী মুভমেন্ট ইনার সময় শুরু হচ্ছে, পপুলারাইজ হচ্ছে। এই লর্ড মিন্টো টু এর সময়ে সিমলা কনফারেন্স হয়েছিল, যেটার আউটকাম হয়েছিল কি? মুসলিম লীগ। এবং ইনার সময় 1909 সালে মরলে মিন্টো রিফর্মস আসলো। মরলে মিন্টো রিফর্ম, যেখানে সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হলো ফর মুসলিম। ওর জন্য এনাকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। এটা ক্লিয়ার? চেমসফোর্ড 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আসলো। চলো পরের প্রশ্ন। জাজ মি বাই মাই অ্যাক্টস নট বাই মাই ওয়ার্ডস। আমার কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে আমাকে বিচার করো। বিখ্যাত উক্তি লর্ড রিপনের ছিল। লর্ড রিপন। আচ্ছা, হান্টার আছে, এটা শিকারী হয়ে গেছে, এটা হান্টার হবে। হ্যাঁ, হান্টার নাম। লিটনের সম্বন্ধে বলেছি, কার্জনের সম্বন্ধে বলেছি, লিপনের সম্বন্ধে বলেছি। হান্টার কমিশন দুবার হয়েছিল। 1882 দিকে একটা হয়েছিল, যেটা এডুকেশনের জন্য হয়েছিল। 82 না 84, এটা এডুকেশনের জন্য হয়েছিল। ক্লিয়ার? আর একটা হয়েছিল এই হান্টার কমিশন, সেটা হয়েছিল 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, জালিয়ানওয়ালাবাগ, সেই হত্যাকাণ্ডের রিভিউ এর জন্য দুবার হয়েছিল। ক্লিয়ার? একবার এডুকেশনের জন্য আর একবার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের রিভিউ এর জন্য। চলো পরেরটা। হু ওয়াজ নোন অ্যাজ কাকা সাহেব? কাকা সাহেব ছিলেন জিভি যোশী। জিভি যোশী ছিলেন কাকা সাহেব। এই জিভি যোশী মনে করো 1877, এক্ষুনি বললাম দিল্লি দরবার হয়েছিল, যে দিল্লি দরবারে লর্ড লিটন ব্রিটেনের রানীকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করলেন। সেই জিভি যোশী এই দিল্লি দরবারে খাদি পরে গেছিলেন, একমাত্র ব্যক্তি যিনি খাদি পরে গেছেন। ওকে, ইনি
কাকা সাহেব নামে পরিচিত। ক্লিয়ার? এমজি রানাডার সম্বন্ধে তোমাকে বলেছি, পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভা, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, তাছাড়াও প্রার্থনা সমাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। চলো পরেরটাকে। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট কবে পাস্ট হয়? বিখ্যাত 1885। কিসের জন্য হয়? কোন বিদ্রোহের? পাবনা আপরাইজিং। পাবনা আপরাইজিং। সালটা কত? 1873। অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ বেরিয়ে আসেন। কে লিডার ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। না, এটা হাজী শরীয়তুল্লাহ ছিলেন। পাবনা আপরাইজিং এ ঈশান চন্দ্র বিদ্রোহ ছিলেন। হ্যাঁ, ঈশান চন্দ্র। ঈশান ঈশান চন্দ্র রয় ছিলেন এনার বিখ্যাত লিডার। এটারই আউটকাম ছিল বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885। এটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট সেটেলমেন্টের অপব্যবহার হতো। ইংরেজরা তো দেখতো না পার্মানেন্ট সেটেলমেন্ট কিভাবে না হচ্ছে। ইংরেজরা একটা জমি, একটা ধরুন কি ছিল, একটা জমি ছিল, কিছু জমিদার, কিছু জনের নাম হয়েছে, কিছু জমিদারকে ডাকা হতো এবং বলা হতো কে এই জায়গা থেকে বেশি আমাকে ট্যাক্স দেবে। ইংরেজরা থোড়ি ট্যাক্স কালেক্ট করতে যাবে যে এর কাছে, কৃষকের কাছে। সেটা করবে না বলে এটা বিড করা হতো জমিতে। হাইয়েস্ট বিডারকে এই জমিটা সঁপে দেওয়া হতো। ক্লিয়ার? এবং তারা এখান থেকে যদি হাইয়েস্ট বিড করে যে আমি এত টাকা বেশি, যে বলতো বেশি ট্যাক্স দিব, তাকে জমিটা দেওয়া হতো। তার মানে ও নিয়েছে, মানে ও তো লাভ করবে নিশ্চয়ই, এমনি নেয়নি। তাহলে ইংরেজরাকে তো দিয়ে দিত ট্যাক্স, তার থেকে দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ ট্যাক্স কালেক্ট করতো। সেটার কারণেই আপরাইজিং, পাবনা আপরাইজিং শুরু হয়েছিল 1873 সালে ঈশান চন্দ্র রায়ের নেতৃত্বে। এবং সেটারই আউটকাম হিসেবে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হিসেবে এ করা হয়েছিল। এবং কি করা হয়েছিল? যে যেখানে কৃষকরা এখানে যারা কাজ করবে তাদের হেরিডিটারি করা হয়েছিল এবং তাদেরকে যখন তখন উচ্ছেদ করা যাবে না, এসব বলা হয়েছে। ঠিক আছে? বেশ। 1878 দেখলে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কথা মনে পড়ে, রিপন করেছিলেন। আর্মস অ্যাক্টের কথা মনে পড়ছে, স্ট্র্যাচি কমিশনের কথা মনে পড়ছে। বেশ। 1928 যদি দেখি তাহলে নেহেরু রিপোর্টের কথা মনে পড়ছে। মতিলাল নেহেরু রিপোর্ট তৈরি করেছিলেন 1928 সালে। ওকে, চলো পরেরটা। মহায়াত্রা অফ রিটেন। মহায়াত্রা কে রিটেন করেছেন? এটা উড়িয়া পোয়েমের বই। কে? রাধাকান্ত রয়। এটা ফ্ল্যাট কোশ্চেন, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। ওকে, চলো পরেরটা। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল এট বেনারস? কে করেছিল সেন্ট্রাল হিন্দু স্কুল? বলেছে স্কুল, স্কুল বলে মিসেস অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট করেছিলেন এটা। কবে হয়েছিল? প্রায় 1900-র কাছাকাছি, 1898-এ, যেটা পরবর্তীতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি হিসেবে পরিচিত হয়ে যায়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিএইচইউ, যেটা এখনো আছে। ওকে, এটাই হয়েছিল। তাহলে শুরু করেছিল কে? অ্যানি বেসান্ট। কেশবচন্দ্র সেন দেখতে পাচ্ছ 1866-67-এ তিনি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া চালু করলেন। ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া চালু করেছেন। মহাদেব গোবিন্দ রানাডের কথা বলে দিয়েছি। পুনঃ সার্বজনিক সভা, উইডো রিপ্রেজেন্টেশন, প্রার্থনা সমাজ, পুনঃ সার্বজনিক সভা, সবকিছু বলে দিয়েছি। ওকে, চল পরের প্রশ্ন। হু ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পোকসপারসন অফ হিন্দু রিভাইভালিজম? হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম শ্রেষ্ঠ মুখপাত্র হিসাবে কাকে বিবেচনা করা হয়? আনসার: স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1893 11 সেপ্টেম্বর শিকাগোতে ওয়ার্ল্ড রিলিজিয়াস কংগ্রেস হয়েছিল, সেখানে বক্তৃতা দিয়েছিলেন। ওয়ার্ল্ড রিলিজিয়াস কংগ্রেস হয়েছিল, সেখানে বক্তব্য দিয়েছিলেন। ক্লিয়ার? বেশ।
আচ্ছা, দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ চালু করেছিলেন। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ চালু করেছিলেন লালা হংসরাজ। কোথায়? অ্যাট লাহোর, দয়ানন্দ সরস্বতীর মেমোরিতে। ওকে, রাজা রামমোহন রায় তোমরা সবাই জানো। গিফট অফ গিফট টু মনোথেইস্ট, প্রিসেপ্ট অফ জিসাস, প্রিসেপ্ট অফ জিসাস। তাছাড়াও এনাকে বলা হয় মর্নিং স্টার অফ ইন্ডিয়া, ফাদার অফ রেনেসা, মর্নিং স্টার অফ ইন্ডিয়া, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা, রেনেসা। তাছাড়াও এনার সময় উইডো রিমারেজ অ্যাসোসিয়েশন, মানে উইডো রিমারেজ তো না, কি বলে ওটাকে, 1929 সালে বেন্টিং করলেন সতী প্রথা, সতীদাহ প্রথা ব্যান করলেন ওনারই এফোর্টে, বেন্টিং এর সময় সতী। ওকে, বেশ। তো এই ছিল তোমাদের সেট নাম্বার 14। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।